স্যার মুক্তিপণের প্রথম কল সুজিতের ফোনে এসেছিল, জালি আইডি, পুরোটাই ফেক। আর মুক্তিপণের দ্বিতীয় কল এসেছিল সুমিত্রা দেবীর ফোনে, अगेन জালি আইডি, অরবিন্দ শাস্ত্রী। থার্ড আর ফোর্থ কলটা যেটা ভূপেন্দ্র আর রাঘবেন্দ্রর কাছে এসেছিল? জালি স্যার, সমস্ত কলার আইডিগুলো মিথ্যে স্যার। সমস্ত কেসের ক্ষেত্রেই সিম শুধু একটা কলের জন্য ইউজ করা হয়েছে, আর ফোনটাও ব্যবহার হয়েছে সস্তা চাইনিজ। সমস্ত সিম কার্ড আগে কেনা হয়েছিল স্যার, পুরো প্ল্যানিং অ্যাডভান্সই হয়ে গেছিল আগে। কিন্তু এখনো মুক্তিপণের টাকা নিতে সামনে এলো না। সেটা এই জন্যই যে নজর রাখা হচ্ছে আমাদের ওপর, গাট্টা ফ্যামিলির সবার উপর। ব্যাপারটা হলো এই মুহূর্তে আমরা সার্ভিলেন্সে রয়েছি। সুজিত, আমি শুনলাম কাল কিডন্যাপাররা মুক্তিপণ নিতে আসেনি। হ্যাঁ সুবেদার দাদা, আসেনি। পুলিশ বলতে চাইছে হয়তো অলোকের অপহরণ 1 বছর আগের একটা কিডন্যাপিং এর সাথে যুক্ত। আর ওই রাকেশ গাট্টা। রাকেশ গাট্টা? তার মানে ওই দশরথের ছেলে? হ্যাঁ ওই। পুলিশ বলছে যে রাকেশ গাট্টাকে যে অপহরণ করেছে সেই হতে পারে। বাই মা, আমি কলেজ যাচ্ছি। বাই বাবা। বাই মা। শোনো, হুম? সাবধানে যেও, আর ক্লাসে নিজের ফোন সাইলেন্টে রেখো, ঠিক আছে? ঠিক আছে বাবা। রাকেশ গাট্টার কেসটা যেমন আছে তেমনই, এখনো মুক্তিপণের কোনো কল আসেনি। প্রায় 1 বছর কেটে গেল। সুভাষ, আপনি কি আমাকে রাকেশ গাট্টার ফাইলটা দিতে পারেন? একটু স্টাডি করব। আমার কাছে একটা কেস এসছে অলোক গাট্টার, এখানে গুরবাতনগরে, অনেকটা সিমিলার ব্যাপার। গুরবাতনগর? ওটা তো আমার পুলিশ স্টেশন থেকে বেশি দূর নয়, যেখানে রাকেশ গাট্টা বিলং করতো। শুনলেন স্যার, এই ফাইল নিয়ে আপনার কাছে যাচ্ছি। এই হচ্ছে গুরবাতনগর আর এই হচ্ছে বারেনগঞ্জ, যেটা গুরবাতনগর থেকে 40 কিলোমিটার দূরে। স্যার, এই রাকেশ আর অলোক দুজনে একই স্বজাতি। আর 4 মার্চ 2017 অলোক গাট্টা এখানে গুরবাতনগরে নিজের বাড়ি থেকে সাইকেল করে গম ভাগানোর জন্য বেরিয়েছিল। সাইকেলটা গমকলের ওখানেই পাওয়া যায়, কিন্তু ওই দিনের পর ও আর গমকলে ফেরেনি, আর বাড়িতেও ফেরেনি। আর তার ঠিক 1 বছর আগে 2016 21 মে রাকেশ গাট্টা নিজের কলেজ হোস্টেল থেকে, যেটা রাজানগরে, সেখান থেকে বারেনগঞ্জের জন্য বেরোয়, কিন্তু শেষ পর্যন্ত ও বারেনগঞ্জে পৌঁছয়নি। আর রাকেশ গায়েব হয়ে গেল, ওর ফোন সুইচ অফ হয়ে গেল, যেটার কখনো অন হয়নি, তাই ওর লোকেশনও বোঝা যায়নি। রাকেশের কেসটাতেও মুক্তিপণের কল প্রথম রাতেই এসেছিল। দশরথ গাট্টার ফোনটা ওই রাতেই এসেছিল। আগে তুমি বলো, তুমি কে বলছো? আরে শোন, তোর কোন জিনিসটা জানা জরুরি? আমার নাম, না এটা জানা জরুরি যে তোর ছেলে রাকেশ সশরীরে বেঁচে বাড়ি ফিরবে কিনা? কি বলছো তুমি? আরে কুকুর, আমি তোর ছেলেকে অপহরণ করেছি, 75 লাখ টাকা চাই, না হলে তোর ছেলে রাকেশকে কেটে কুচি কুচি করে তোর কাছে পাঠিয়ে দেব কৌটোতে করে। আগে রাকেশের সাথে কথা বলাও, আমি ওর মুখ থেকে শুনতে চাই যে ও কিডন্যাপ হয়েছে। প্রমাণ চাই? কোনো ব্যাপার না, 75 লাখ টাকার প্রশ্ন, তাই তো? শোন, তার জন্য একটু ওয়েট কর। আমি তোর ছেলে রাকেশের বাঁ হাতের আঙুল কেটে তোকে পাঠাচ্ছি। না না, আমার কথা শোনো। কিন্তু রাকেশের কিডন্যাপিং রাজানগর থেকে হয়েছিল, ওই কেসটা আমার কাছে এসেছিল। মুক্তিপণের জন্য প্রথম কল গিরিধারী সার্কেল মার্কেট, আর পরেরটা নারায়ণচক সবজির বাজার। হ্যাঁ, এই দুটো প্রথম দিনের লোকেশন। এই কেসটার মতো আমার কেসটাও কিডন্যাপাররা টাকা নিতে আসেনি। আমার পুরো বিশ্বাস উই আর আন্ডার অবজারভেশন। মুক্তিপণের জন্য তৃতীয়বার ফোন করে বাত্তিবাজারে ডাকা হয়। কারেক্ট।
সেদিনও আসেনি। তারপরে আরো 2 সপ্তাহ কেটে গেছিল। আর আমাদের কেসের মতো এই কেসটাতেও সিম কার্ড ট্রেস করা যায়নি। সমস্ত আইডি ফেক ছিল, কিন্তু সমস্ত অ্যাড্রেস ঠিক ছিল। সমস্ত কল লোকেশন মুলতানগড় রেলওয়ে স্টেশনের কাছে ছিল। হ্যাঁ, আমরা মুলতানগঞ্জ স্টেশনের সমস্ত সিসিটিভি ফুটেজ খুব ভালো করে পরীক্ষা করে দেখেছি, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। কিন্তু প্রত্যেকটা কলের সময় ব্যাকগ্রাউন্ডে ট্রেনের আওয়াজ পাওয়া যেত। আমাদের তখন মনে হতো যে স্টেশনের আশপাশ থেকেই কল করা হচ্ছে। ফ্যামিলির কারোর সঙ্গে কোনো শত্রুতা বা মেয়ে ঘটিত ব্যাপার? প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখেছি, ভালো করে দেখেছি, কোনো ক্লু পাইনি। রাকেশের ফ্যামিলি, ওর কলেজ, হস্টেল সবকিছু কনসিডার করেছি। আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি, কিন্তু বাড়ির লোক এত ভয় পেয়ে গেল যে আমরা করলেই বা কি করতাম। কেসটা আনসলভড রয়ে গেছে। রাকেশের কোনো খবর নেই। স্যার, এই নারায়ণচক সবজি বাজার আর গিরিদাস সার্কেল মার্কেট দুটোই কমন পয়েন্ট মুক্তিপণ নেওয়ার জন্য। আমার মনে হয় অলোকের রেহাইয়ের জন্য তৃতীয় কল বাত্তি বাজার থেকেই হবে। এই অলোক গাড্ডা কিছুটা উচ্ছৃঙ্খল ছেলে। ওর বাবা মাকে উত্ত্যক্ত করতো, জ্বালাতো, একটু অন্য টাইপের। এই রাকেশ ছেলেটা কেমন? একদম উল্টো স্যার, সিধে সাদা পড়াশোনা করা ছেলে, সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং করছিল। যদি দুটো কেসটা পাশাপাশি রাখি তাহলে একটা কমন ব্যাপার আসে, দুটো কেসই একই সূত্রে গাঁথা। দ্বিতীয় র্যানসন কলের পর আমরা দশরথ গাট্টার ফোনটা ট্যাপ করলাম, কিন্তু দশরথ গাট্টার ফোনে ফোন আসেনি। ফোন এসছে ওর মেয়ের ফোনে, রাকেশের বোনের ফোনে। এটা আমার কাছে তো আর কোনো জাদুদণ্ড নেই যে ঘোরাবো আর 75 লাখ চলে আসবে। আর এই ছোট লোক, আমার কাছে একটা লাঠি আছে যেটা তোর ছেলের গায়ে ছোঁয়াতেই তোর ছেলে পুরো ছাই হয়ে যাবে। ফালতু কথা বন্ধ কর। তুইও ফালতু কথা বন্ধ কর। আমাকে বোকা ভাববি না, বুঝেছিস? গত সপ্তাহে তোর ওই পৈতৃক জমিটা বিক্রি করেছিলিস, 1.5 কোটি টাকা পেয়েছিস তুই। তার থেকে শুধু অর্ধেকটা চাইছি আমি। আর এত কিপটেমি করবি তুই? নিজের ছেলের জীবন নিয়ে খেলছিস তুই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। 1000 টাকার নোটে 50 লাখ, 20 লাখ 500 নোটে, আর 5 লাখ 100 টাকার নোটে। লিখে নে। কোথায়, কখন? মুলতানগড়ের গিরিধর মার্কেটে, কাল বিকেল 4টের সময়। আমি টাকা দিয়ে দেবো ইন্সপেক্টর সাহেব। আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই, সুস্থ অবস্থায়। কাল আপনার ছেলে আপনার সঙ্গেই ফিরবে, একদম সুস্থ অবস্থায়। আমরা আপনার সাথে যাব। জমি বিক্রি, গাড্ডা কমিউনিটি, অতটা ক্যাশ। গত কয়েক বছরে এই ফ্যামিলি তাদের বেশ কিছু জমি নতুন ইন্ডাস্ট্রি আর হাইওয়ে কনস্ট্রাকশনের জন্য বেচে দিয়েছে। আর সমস্ত ইনফরমেশন কিডন্যাপারের কাছে ছিল। আমাদের কেসেও ঠিক একই রকম সিচুয়েশন। মুক্তিপণ নিতে না সামনে এসেছে, না আপনার কেসে সামনে এসেছে। আর রাকেশও কিন্তু আর ফিরে আসেনি। স্যার, ওদের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, ওদের মোটিভটা কি? বোধহয় দুটো কিডন্যাপিং কেসে মুক্তিপণ একটা বাহানা, শুধু মোটিভ হয়তো অন্য কিছু। এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের কেসটা আর এই কেসটা দুটোই কানেক্টেড। একটু নয়, অনেক ব্যাপারে কমন এই গাড্ডা ফ্যামিলি দুটোর মধ্যে। সুজিত গাড্ডা আর দশরথ গাড্ডা দুজনেরই একটা করে ছেলে। আর দুটো পার্টির কাছেই ক্যাশ যথেষ্ট আছে। কিন্তু তবুও দুজনের ছেলেকেই ফেরানো যায়নি। পুলিশের লোকরা এখনো আমাদের পেছনে পড়ে রয়েছে, বাড়ির ওপর নজর রাখছে। শালারা কেস থেকে সরার নামই নিচ্ছে না। দশরথ গাড্ডাকে হাজির করো। রাকেশকে ফেরানোই যায়নি, এ নিশ্চয়ই কোনো গেম খেলছে। হ্যাঁ স্যার। জ্যোতি, স্যার, তুমি সবচাইতে রিলায়েবল খোঁজরকে কাজে লাগাও। খোঁজ নিতে বলো যে এই দুটো গাড্ডা ফ্যামিলির মধ্যে কি লিঙ্ক আছে, আর সেই লিঙ্ককে ধরে ভালো করে খোঁজ নিতে। রাকেশ গাড্ডার কেসে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের আবার জিজ্ঞাসাবাদ করা হোক। কিছু না কিছু আছে যেটা মিস হচ্ছে, কিছু একটা আছে যেটা আমরা পাচ্ছি না। সুবেদার পৌঁছে গেছে? পৌঁছবে, নিশ্চয়ই পৌঁছবে। তুমি ভেতরে যাও, আমি আসছি। এখনই করবি না একটু পরে? তোর কি মনে হয়? যখন করতেই হবে তখন দেরি করে লাভ কি?
স্যার সন্দেহ করার মতো কোনো মুভমেন্ট তো সামনে আসেনি, শুধু ওই রঘুবীর আর সুবেদা দেখা করতে এসেছিল। 2টো গ্রাম, গুরবাতনগর আর বারানগঞ্জ। যত গাট্টা ফ্যামিলি আছে খোঁজ নাও, প্রত্যেকটা ফ্যামিলির সমস্ত রকমের ডিটেল আমার চাই। একটা কথা মনে রাখবি, সোসাইটিতে কিন্তু এরা ছড়িয়ে আছে, কাজটা সহজ হবে না। ম্যাডাম সোজা হলে আপনি আমাদের থোড়েই বলতেন, আমরা খুঁজে বার করব সুজিত গাট্টা আর দশরথ গাট্টার বাড়ির মধ্যে কে নজরটা রাখছে। অনেক দূর সম্পর্কের আত্মীয় এই দশরথ গাট্টা, অনেক দূরের। কিন্তু যখন আপনার কথাটা সামনে এলো ইন্সপেক্টর, তখন আমারও খটকা লাগলো যে 1 বছর আগে দশরথের ছেলে কিডন্যাপ হয়েছিল আর এখনো ফিরে আসেনি। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে মুক্তিপণ দিয়ে দিতে দিন। আমি দশরথ গাট্টার মতন অবস্থায় পড়তে চাই না। সুজিতবাবু, পড়বেন না, ভরসা করুন আমাকে। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনার ছেলে কিডন্যাপ হয়েছে, আপনার আর আপনার স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারছি। আমার উপর ভরসা রাখুন। আর আপনারাও শুনুন, এই কিডন্যাপার যেই হোক, আমার মনে হয় এই রাকেশ গাট্টাকেও তুলেছিল। আর যদি তাই হয় আর এবারেও বেঁচে যায়, তাহলে আবার একই কাজ করবে, আবার অন্য কারোর বাচ্চাকে তুলবে। প্লিজ এই বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে দিন। কোনো খবর পেয়েছেন আমার ছেলে রাকেশের? আগে না। আপনার ছেলে আপনার সঙ্গে কখনো কন্ট্যাক্ট করেছে গত 1 বছরে? গত 1 বছর ধরে আমি মৃত লাশের মতো অপেক্ষা করছি যে কবে কিডন্যাপারের ফোন আসবে আর আমাদের বলবে যে এত টাকা নিয়ে এখানে চলে এসো। আমাদের টাকার চেয়ে প্রাণের মূল্য বেশি। শুধু আমাদের রাকেশ আমাদের কাছে ফিরে আসবে। আর আপনারা জিজ্ঞাসা করছেন আমাদের রাকেশ কোথায়? আপনারা তো আপনাদের কাজ করলেন না, আমাদের ফোন ট্যাপ করলেন, এখানে এসে এত ড্রামা করলেন, কিন্তু তবুও আমার দাদাকে ফেরত আনতে পারলেন না। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করছি, কোথায় কোথায় আমার দাদা? 1 বছর হয়ে গেছে আমাদের ছেলে নিখোঁজ, আর আপনি এই আশা নিয়ে এসেছেন যে আমি আপনাদের সাহায্য করব সুজিতের ছেলেকে খুঁজে বের করতে। দশরথ বাবু, আপনার রাগ, আপনার ব্যথা পুরোটাই ন্যায্য, কিন্তু আমাদেরকেও বিশ্বাস করুন, আমরাও হতাশ এই মুহূর্তে। আপাতত আমরা এটাই বুঝতে পারছি যে এই 2টো কিডন্যাপিং বোধহয় কোনো একটা গ্যাং থেকেই হয়েছে। আমাদের তো মনে হচ্ছে এটা কোনো কিডন্যাপিং এর কেসই নয়, ব্যাপারটা হয়তো অন্য কিছু। তাই আপনার মনে হচ্ছে সুজিত গাট্টা আর আমার সম্পর্ক জানার পর আপনি সিক্রেটটা জেনে যাবেন? কোনো সিক্রেট আছে কি আপনাদের 2 পরিবারের মধ্যে? আরে সুজিত গাট্টা আমার স্বজাতি, ব্যাস। আমাদের সম্পর্ক শুধুমাত্র এইটুকুই, আর কিচ্ছু নেই। আর আগে যদি কিছু থেকে থাকে তো ছিল। কি থাকতে পারে? সম্পর্ক, আর কি। শত্রুতাও এক ধরনের সম্পর্ক দশরথ বাবু। কোনো পুরনো, কোনো বহুদিন পুরনো শত্রুতা? শত্রুতা? একদম না। আমাদের তো খুব কমই দেখা হয়েছে দশরথ গাট্টার সঙ্গে, তাও কোনো বিশেষ অনুষ্ঠানে। শুধু নামই গাট্টা, একই স্বজাতি, আশেপাশের গ্রামে থাকে, ব্যাস এইটুকুই, আর কিছু না। না কোনো রুটি রুজি সম্পর্ক আছে, না সম্পত্তি নিয়ে। রতন, তুমি আর রাকেশ এক বয়সী, তোমাদের দুজনের মধ্যে কোনো অশান্তি, কোনো ঝগড়া? কখনো রাকেশের সঙ্গে কোনো মারামারি হয়েছে কোনো ব্যাপারে? না স্যার, আমার আর অলোকের কোনো বিয়ের অনুষ্ঠানে হয়তো দেখা হয়েছিল, কোনো বিয়ের অনুষ্ঠানে বা ক্রিকেট খেলার মাধ্যমে, কিন্তু আমাদের মধ্যে সেরকম ঝামেলা হয়নি স্যার। আমরা সবাই গাট্টা, একই স্বজাতির, আশেপাশের গ্রামের। এখন মেলামেশা তো হয়ই, এর মধ্যে এমন কি শত্রুতা আছে যে বাচ্চাদের অপহরণ করে নেবে? কিন্তু অপহরণ তো হয়েছে, আর 2টো কেসেতেই কিডন্যাপাররা এই ব্যাপারটা পরিষ্কার জানতো যে 2টো ছেলেরই বাবা সদ্য কিছু জমি বেচেছে, আর সেই মুহূর্তে অনেক টাকা। এই কিডন্যাপিংটা বাইরের কেউ করায়নি, এই কিডন্যাপিংটা আপনাদের স্বজাতিরই কেউ করিয়েছে, যারা আপনাদের ভালোভাবে চেনে, আর হয়তো আপনারাও তাকে ভালো করেই চেনেন। শোন, কোথায় যাচ্ছিস তুই? ওই একটু বাবা ঘুরতে যাচ্ছি, ভাবছি কাকার বাড়ি থেকে একটু ঘুরে আসি। সাবধানে যাস বাবা, কেন জানি না মনটা ভীষণ। শুধু আমরাই তো নয় যারা জমি বিক্রি করেছে, তাহলে আমার ছেলেই কেন? তুমি একবার দশরথ দাদার সাথে কথা বলো না, ওনার কি রাকেশের সাথে কথা হয়েছে? যখন থেকে অলোক গেছে ওর সাথে একবারও কথা বলিনি আমি। সুজিত ভাই, রাকেশের গলা শোনার জন্য মরে যাচ্ছি আমরা। আমাদের ক্ষেত্রে ওরা অলোকের সঙ্গে কথাই বলাচ্ছে না। আচ্ছা দশরথ দা, আমাদের কোনো সম্পর্কে বা আপনার দিক দিয়ে
কেউ এমন আছে যার সঙ্গে মনোমালিন্য হয়েছে আরো আমাদের দুটো পরিবারকেই যন্ত্রণা দিতে চায়? আমরাও দিনরাত তো এটাই ভাবছি। কিছু মাথায় ঢুকছে না আমরা কার কি ক্ষতি করেছি। একটা কথা বলি, আমার মনে হয় না যে এর মধ্যে কোনো পুরনো শত্রুতা রয়েছে। যদি তুমি ওদের সেই সময় টাকাটা দিয়ে দিতে ওই শালাদের, রাকেশ হয়তো এখন বাড়িতে থাকতো। আমি কখন বললাম যে টাকা আমি দেবো না? কিন্তু কেউ নিতে তো আসুক। সেই দিন থেকে টাকা বের করে রেডি করেই বসে আছি। ওখানে তো সুজিতেরও একই অবস্থা। কেউ খেলা খেলছে আমাদের সাথে। আসল খেলাটা তো পুলিশের সাথে হচ্ছে দাদা। কিন্তু এখন তো কিছু হচ্ছে না। না, এখন তো পুলিশ রাকেশকে খোঁজাও বন্ধ করে দিয়েছে। কেসটাকে তো কবেই আনসলভ ডিক্লেয়ার করেছে। এখন তো কেউ আসুক, টাকাটা নিতে, আর আমার ছেলেটাকে ফেরত দিয়ে যাক, যে অবস্থাতেই থাকুক না। দশরথদার রাকেশকে হয়তো ওরা ফেরত দেয়নি সুমিত্রা, কিন্তু অলোকের কিচ্ছু হবে না, বিশ্বাস করো আমায়। ও ফিরে আসবে। দুই গ্রামের দুটো গাট্টা পরিবারের দুই ছেলে গায়েব, এখনো ফিরে আসেনি। পুরো গ্রাম ভয় পেয়ে আছে। সবাই এই কথাই বলছে কোনো অভিশাপ টভিশাপের ব্যাপার। এই চুপ কর তুই। এত আনসান কথা বলতে হবে না তোকে। এটা কোনো ক্রিমিনাল গ্যাং হবে শালা। স্পেশাল টিম না, পুরো চামড়া ছাড়িয়ে নেবে। সুবেদার দা, এটাই ভালো হয়েছে যে আপনার ছেলে সমীর শহরেই আছে। হ্যাঁ, আরে দশরথ বাবুর ছেলে কোথায় গ্রামে ছিল? ও তো বাইরে কোনো বড় শহরে পড়াশোনা করছিল। আরে ভাই, তোমরা এরকম নেগেটিভ কথা বলো না। হ্যালো, একেবারে দেরি না করে সুজিত গাট্টাকে ফোনটা দে। আমি 5 মিনিটে আবার ফোন করছি। হ্যালো, হ্যালো। 4445678999 এই নাম্বার থেকে সুবেদার বাবুর কাছে ফোন এসেছিল। এই নাম্বারের সমস্ত ডিটেল চাই এক্ষুনি। স্যার, কিডন্যাপার এখানে উপস্থিত সমস্ত লোককেই কল করেছে। তার মানে ও এখানে সবাইকেই চেনে। স্যার, নাম্বার ট্র্যাক তো করা হচ্ছে, কিন্তু স্যার প্রত্যেকবারের মতো এবারেও মনে হচ্ছে ফেক আইডি। আচ্ছা, এই মাস্টার মাইন্ড এই 4 জনের মধ্যে কেউ নয় তো? হ্যালো, এই ইঁদুর বিড়ালের খেলা এবার শেষ করে দে। খেলা আমি কোথায় খেলছি? আমি তো প্রত্যেকবার 50 লাখ টাকা নিয়ে আসি, তুমি যেমন বলেছো। ওই পুলিশদেরকে তোর সঙ্গে করে নিয়ে আসার জন্য কি আমি বলেছিলাম? তুই কি দুধ খাওয়া আঙুল চোষা কোনো বাচ্চা? হ্যাঁ, তোর ওই লাখ লাখ টাকার বিজনেস ডিলের জন্য কি পুলিশকে সাথে করে নিয়ে যাস? কিপটে কোথাকার সঙ্গে করে পুলিশ আনে। এটাও তো একটা বিজনেস ডিল, তাই না? মাত্র 50 লাখের। 50 লাখ টাকায় তোর বাচ্চার প্রাণ। কত সস্তার চুক্তি। কিন্তু না, তোর তো খুব শখ, তাই না? কোম্পানি খোলার। অলোক আচার খুব মজাদার। এইবার আমি একাই আসবো, কোনো পুলিশ টুলিশ থাকবে না। শুধু তুমি এটুকু বলো কোথায় আর কখন আসতে হবে। এবার যদি তুই কোনো চালাকি করেছিস না, তাহলে সত্যি বলছি, আজকের পর আমার কল আর তোর কাছে যাবে না। আর তোর অলোক সারা জীবনের জন্য ডিসকানেক্ট হয়ে যাবে। কেউ আর থাকবে না, শুধু আমি আসবো আর তোমার 50 লাখ টাকা। বলো কোথায় আর কখন? বাত্তি বাজার, আজ রাত 8টার সময়। বাজারের ঠিক মাঝখানে হাতে টাকার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবি, একা। বুঝেছিস? আমি তোমার টাকা নিয়ে টাইমে একাই পৌঁছে যাব। এইবারে আপনারা আমার সঙ্গে থাকবেন না, শুনলেন? আপনারা আমার সঙ্গে আসবেন না। ইন্সপেক্টর সাহেব, আপনি তো বুঝতে পারছেন রাকেশ এখনো ফিরে আসেনি। খুব বড় রিস্ক নেওয়া হবে যদি আপনারা যান। ঠিক আছে, আমি যাব না। আর আপনি আপনার দিক থেকে কোনো পাকামি করতে যাবেন না। আজ রাতের মধ্যে আমরা আমাদের বাচ্চা ফেরত চাই। অনেক হয়েছে, ব্যাস। দেখুন, আমরা মানছি, আমরা এসেছিলাম আপনাদের কাছে, কিন্তু এখন বলছি আপনারা চলে যান। আমাদের দিতে দিন ওদেরকে 50 লাখ। 50 লাখ আমাদের কাছে কিচ্ছু নয়। আমাদের কাছে আমাদের ছেলেই সব কিছু। ওকে স্যার,
বাড়ির আশেপাশে এখনো কাউকে দেখিনি স্যার। পান্ডে, তুমি তোমার টিম নিয়ে মুলতানগড় রেল স্টেশনে পৌঁছে যাও। কোনো রকম যদি কোনো সমস্যা দেখতে পাও বা ফোনে যদি শুনতে পাও, সঙ্গে সঙ্গে গিয়ে তার ডিটেল বার করো। পান্ডে আর ওর টিম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। স্যার, রাকেশ গট্টার কেসটাতেও কিডন্যাপার স্টেশনের পাশ থেকেই কোঅর্ডিনেট করছিল। সবাইকে বলে একদম চুপচাপ থাকতে, কেউ যেন বুঝতে না পারে আমরা পুলিশের লোক। স্যার, সুজিত বাসুদেব পার্কের সামনে দিয়ে এক্ষুনি গেল, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না ওকে ফলো করছে বা ওর ওপর নজর রাখছে। রেডি থাকো, সুজিত এখনই পৌঁছবে। স্যার, সুজিত গার্ডটা এইমাত্র চৌমাথা ক্রস করলো স্যার। আমার খুব ভয় লাগছে। কাকার ফোন ট্যাব রয়েছে। মুক্তিবনের লোকরা যদি টাকা নিতে না আসে? ভালো কথা বল রতন, ভালো কথা বল। আজ অলোক নিশ্চয়ই বাড়ি ফিরবে। তোর কাকা আমাকে কথা দিয়েছে, ও অলোককে নিয়ে আসবে, নিশ্চয়ই আসবে। সুজিত ওয়েট করছে, কিন্তু এখনো পর্যন্ত ওর আশেপাশে কেউ আসেনি। স্টেশনে এখন অব্দি কোনো সাসপিশিয়াস পাওয়া যায়নি। দুবে ওরা জানতে পারিনি তো যে আমরা অন্য লোককে এবার ওখানে পাঠিয়েছি? কি করে? আমাদের প্ল্যান ওদের কাছে পৌঁছে যাচ্ছে কি করে? সুজিতের কল এসছে, সবাইকে অ্যালার্ট করো, বিশেষ করে স্টেশন চত্বরটা। পুরো স্টেশন স্ক্যান করো। হ্যালো। টাকা তো তুই নিয়ে এসেছিস, কিন্তু তোর স্বভাবটা না কুকুরের লেজের মতো। আবার পুলিশদের নিয়ে এসেছিস। বাজে কথা বলো না, আমি কাউকে আমার সঙ্গে নিয়ে আসিনি। ওই পেছনে হার্ডওয়্যারের দোকানে আর ওই লাইটের দোকানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা কারা? আমি জানি ওরা দুজন পুলিশের লোক। কি করে জানতে পারলো? আর স্যার, কলারও রেলওয়ে স্টেশন অব্দি স্পট হচ্ছে না। আমি খুব ভদ্রতার সাথে তোকে বলেছিলাম না যে এই ইঁদুর বেড়ালের খেলা বন্ধ করে দে? টাকা দে, ছেলেকে নে আর দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে যা। দাঁড়াও দাঁড়াও, আমি আমি ব্যাগ এখানে 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 রেখে দিয়ে যাচ্ছি। তুমি 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 এসে নিয়ে যাও। হ্যাঁ, আমি আমি এখানে রেখে দিয়ে আর যাচ্ছি। যখন আমি টাকা নিতে যাব ওই পুলিশ ইন্সপেক্টর আমাকে গুলি করে দিক। আমি আমি কারোর সঙ্গে নেই। তুমি তুমি আমাকে অন্য জায়গায় বলো, তাড়াতাড়ি বলো। আমি আমি ওদের নজর এড়িয়ে এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। তুইও না পারিস খেল দেখাতে সুজিত গাট্টা। কেন? তোর টাকা নিয়ে এত গর্ব তাই তোর মনে হয় এই পৃথিবীটা তোর 2 কোটি ছেলের মতো বুদ্ধু। হ্যাঁ, তুই জানিস না তোর ফোন ট্যাপ হচ্ছে আর তোর ফোন পুলিশ ট্যাপ করছে। তোর আর আমার মধ্যে যা কথা হচ্ছে সব পুলিশ শুনছে, আর তুই আমাকে বলছিস আমি তোকে গুপ্ত জায়গা বলবো তোর সাথে দেখা করার জন্য। কলের মধ্যে ট্রাফিকের আওয়াজ পাওয়া যাচ্ছে, স্টেশন থেকে টিম হাঁটাও। এবার তো তুই অলোক আচারও পাবি না। তুই একটা কাজ কর, একটা বড় দেখে ফটো ফ্রেমের অর্ডার দিয়ে দে, যার সামনে প্রত্যেক দিন দাঁড়িয়ে কান্নাকাটি করবে সুমিত্রা দেবী। হ্যালো হ্যালো।
ওরা লোকেশনটা চেক করেছে আমাদের আগে। ওরা প্ল্যানিংয়ে আমাদের থেকে 2 কদম এগিয়ে কি করে? স্যার গোয়েন্দারা আমাদের টিমে নেই তো? আমাদের লোকজনকে ওরা চিনছে কি করে? এইবারে তো না আমরা ওখানে ছিলাম আর না আমাদের টিম ওখানে ছিল। তাহলে আমাদের ইনফরমেশনগুলো কে দিচ্ছে ওদেরকে? আচ্ছা এটা বলো, ভারতের কোন প্রদেশ সব থেকে বেশি জবের উৎপাদন করে? অপশন তো দাও। কতবার তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছি, হ্যাঁ? মার খাবে এবার। এবার কোনো অপশন ছাড়াই উত্তর দাও। কেরালা। হুম, গুড গুড। সিকিম ভারতের সাথে কবে জুড়লো? বলো বলো। হুম। বাকি প্রশ্ন কালকে শুনি। কিছু কাজ এসে গেছে, তুমি যাও। হুম। বাই। কি হলো? ওরা মেসেজটা শোনেইনি, পুলিশ নিয়েই এসছে। দাঁড়াও। আমি তো মেসেজ পাঠিয়েছিলাম ভাই, কিন্তু আমাকে এটা বলা হয়েছিল যে মেসেজ পেয়ে গেছে। তাহলে হয়তো ওরাই আমাদের মেসেজটা এড়িয়ে গেছে, আমাদের কথা শুনেনি। আপনারা ধোকা দিয়েছেন আমাকে। ওরা জানতে পেরে গেছে যে পুলিশের লোক আছে আশেপাশে। সুজিত বাবু, তাহলে তো বিষয়টা আরো গুরুতর। ওরা আমাদের থেকে 2 কদম এগিয়ে। কথাটা বোঝার চেষ্টা করুন। ওরা টাকাটা নিয়ে নেবে, কিন্তু পরের বিষয়টা ভালো মনে হচ্ছে না। কি ভালো মনে হচ্ছে না? আমাদের তো এখন আপনার সম্বন্ধে ভালো মনে হচ্ছে না, বুঝলেন? আপনি প্রত্যেকবার নিজের কাজে ফেল করে যাচ্ছেন আর আমাদের বাচ্চার জীবন বাজি রেখে যাচ্ছেন। বুঝতে পারছেন না আপনি? আর আপনি কি বুঝতে পারছেন ভূপেন্দ্র বাবু, যে কিডন্যাপার আপনাদের মধ্যে কেউ একজন, হয়তো গুরবাতনগর থেকে নয়তো বরণগঞ্জের। ওরা আমাদের প্রতিটা প্ল্যানের ব্যাপারে ওয়াকিবহাল, আমাদের প্রতিটা মুভমেন্টকে জানে, কি করছে সেটাও জানে। আর এটাও হতে পারে যে কিডন্যাপার হয়তো গাট্টা ফ্যামিলিরই কেউ। এ দেখুন স্যার, আপনি আমাদের পুরো ফ্যামিলিকে টানবেন না এর মধ্যে। ক্রিমিনাল কেস এটা। একটা 19 বছরের ছেলেকে কিডন্যাপ করেছে ওরা, আর আপনারা সবাই থাকা সত্ত্বেও কেসটা আরো জটিল হয়ে যাচ্ছে। অলোকের কি হাল হয়েছে কে জানে। সুজিত আর সুমিত্রার অবস্থা আপনারা দেখছেন না। এখন আমাদের এই কেসটা আমাদের নিজেদের সমাধান করতে দিন, ব্যাস। আরে কথাটা একদম পরিষ্কার ভাই, এই গ্যাংটা হলো পয়সার পিশাচ। টাকা না পেলে ওরা কিছুতেই অলোককে ছাড়বে না, বুঝলেন? আর আমরা টাকা দিয়ে অলোককে ফিরিয়ে তবে ছাড়বো। আরে আপনারা যাচ্ছেন না কেন এখান থেকে? যান ইন্সপেক্টর নাগার, এখান থেকে চলে যান। আপনিও চলে যান, চলে যান সবাই। স্যার, কিডন্যাপার যখন কল করেছিল তখন মুভ করছিল হাইওয়েতে, আর তার কিছু সময় পরেই ও হাইওয়েতেই নিজের ফোনটা সুইচ অফ করেছে হয়তো। আর প্রতিবারের মতো কলার নিজের সিম কার্ডটা ডিস্ট্রয় করে দেয়। এরপর আমরা ওই সিম কার্ডটার ডিটেলটা নেব। একটা নাম পাবো, একটা অ্যাড্রেস পাবো। নামটা ভুল হতে পারে, কিন্তু অ্যাড্রেস ঠিক। 3 সপ্তাহ ধরে ওরা গেম খেলছে, কিন্তু একবারের জন্যও ওরা অলোককে বাড়ির লোকের সঙ্গে কথা বলায়নি। দুবে, জেলায় যতগুলো বেওয়ারিশ লাশের কেস রয়েছে সবগুলোকে খোঁজ নাও, খুব ভালো করে খোঁজ নাও। ভয় হচ্ছে অলোক হয়তো তার মধ্যে আছে। স্যার সেই হিসাবে তো এই রাকেশ গড়টা গত 1 বছর ধরে ওর বাড়িতে ফেরেনি। আমার বারবার মনে হচ্ছে যে এই 2টো কিডন্যাপিং মুক্তিপণের জন্য হয়নি, কারণটা অন্য, কিন্তু কি তা আমরা জানি না। স্যার, কারণ যাই হোক, টাকা তো ওদের চাই। কিন্তু স্যার, আমার যেন মনে হচ্ছে ওরা এই কেসটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় রয়েছে। হয়তো সুজিত গার্টার থেকে পরে টাকাটা উসুল করবে। যদি তোমার যুক্তি অনুযায়ী ওরা টাকা পাওয়ার পর রাকেশকে ফেরত দিত, কিন্তু 1 বছর হয়ে গেছে, না মুক্তিপণের জন্য কোনো কল এসেছে, না রাকেশ গার্টার কোনো খবর। স্যার, সুজিতের বাড়ির বাইরে আমরা তো কাউকে রাখিনি, কিন্তু ও র্যাডারে। আর এতক্ষণ র্যানসাম ডেলিভারি কোনো কলও আসেনি স্যার। কারোর ফোন রেকর্ড থেকে কিছু পাওয়া যায়নি? নো স্যার। স্যার, গ্রামের প্রত্যেকটা সাসপেক্টদের পেছনে আমরা কিন্তু লোক লাগিয়েছি। এই প্রথম সাসপেক্ট মনোহর বর্মা, ও র্যাডারে আছে স্যার। স্যার, অলোকের 2 জন বন্ধু গুড্ডু আর রাজু, আর সুজিতের কর্মচারী সাধু, প্রত্যেকে নজরে আছে স্যার।
এর একটা সাইড রেডি আছে এখন, বাকি 3টে ফার্ম পরে তৈরি হবে। আরে টাকা নিয়ে কি করব সাধু? এখন আমার ছেলেকে চাই আমার। এত চুপচাপ কেন ওরা? রাকেশের কেসটাতে প্রথম টিম সরে গেছিল স্যার, আমরাও সরে গেছি। কিডন্যাপার্সের উপর কোনো প্রেশার নেই, তা সত্ত্বেও না তো মুক্তিপণ চাইছে না তো অন্য কিছু। রাকেশের কেসটা 1 বছর হয়ে গেছে, আর অলোকের কেসটাও প্রায় 1.5 মাস হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত কোনো মোটিভ আমরা বুঝতে পারছি না, আর কোনো ক্র্যাকও পাচ্ছি না। দুবে, জ্যোতি, এই রকম ঘটনা এই প্রথমবার হচ্ছে। বংশীঘাটটা নাম ওর, বারানগঞ্জ পুলিশ স্টেশনের কনস্টেবলও। দশরথ গাট্টা, সুজিত গাট্টা দুজনেরই আত্মীয়। হ্যাঁ স্যার, রাকেশ গাট্টার কিডন্যাপিং এর সময় দশরথ গাট্টার আশেপাশেই ছিল। কিন্তু একে সুজিতের আশপাশে তো কোনোদিন দেখিনি। ও একবার এসেছিল সুজিত গাট্টার সঙ্গে দেখা করতে। আর সাহেব, ও একজন পুলিশ। রাকেশের কেসটার ব্যাপারে কিন্তু সবকিছুই ও জানতো, কিন্তু হয়তো কেসটা ওর এলাকার আওতায় আসে না। কিন্তু অলোকের কেসটার ব্যাপারে ও কি করে জানতো, এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। কারণ আপনার টিম থেকে বা আপনার আগের টিমটার থেকে কেউ একজন কথাটা লিক করছে, এমনটা তো কিছু জানা যায়নি স্যার। যতটুকু এখন পেলাম সেটাই অনেক। স্যার আমার কাছে তো একটাই ফোন। বসো বংশী। স্যার, আমি সিনিয়রের সামনে কিভাবে বসতে পারি? সিনিয়রের সামনে বসতে পারো না, কিন্তু পিছন থেকে ছুরি মারতে পারো। এ আপনি কি বলছেন স্যার? পুলিশ ডিপার্টমেন্ট আমার তো পরিবার। দশরথ গাট্টা আর সুজিত গাট্টাও তোমার ফ্যামিলি। হ্যাঁ স্যার। কোন সূত্রে? মানে ওনারা আমার দূর সম্পর্কের আত্মীয়। তুমি দশরথ গাট্টার খুড়তুতো ভাইয়ের শালা? হ্যাঁ স্যার। সুজিত গাট্টার স্ত্রী সুমিত্রার মেশো, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। যখন অলোক গাট্টা কিডন্যাপ হয় ওদের বাড়ি গিয়েছিলে? আমি গিয়েছিলাম স্যার, আমার বড্ড দুঃখ হয়েছিল। না বংশী, বেশি দুঃখ তুমি পাওনি বংশী, কম দুঃখ। কেননা সেই দিনের পর একটা দিনের জন্য তুমি ওদের বাড়ি যাওনি। স্যার আমি ডিউটিতে ছিলাম, আমি সময়ই পাইনি। তোমার আত্মীয়দের মধ্যে দুটো আলাদা আলাদা গ্রাম থেকে 1 বছরের মধ্যে 2টো কিডন্যাপিং হয়, আর 2টো কিডন্যাপিং এর ক্ষেত্রেই জানা যায় যে কিডন্যাপিং এর সময় কোনো ঝগড়া হয়নি, কোনো চিৎকার হয়নি, কিছুই হয়নি। এটা পরিষ্কার যে কিডন্যাপার্স এই 2টো ছেলেকে ভালো করেই চেনে। আর আপনার মনে হচ্ছে সেটা আমি? তুমি এটা আমাদের বলে দাও যে এটা আমরা কেন ভাববো না। স্যার আমি খবর পেয়ে গেছিলাম যে আপনি খোঁচর পাঠিয়েছেন আমার গ্রামে আর গুরবাত নগরে গাট্টা জাতি সম্পর্কে খোঁজ খবর একত্র করার জন্য। আর যেই বিরানগঞ্জে আমার স্যার বলল যে স্পেশাল টিম কিছু জিজ্ঞাসাবাদ করতে চায় আমায়, আমার সন্দেহ হলো যে আপনারা আমাকে সাসপেক্ট ভাবছেন। বংশী যদি এই কেসটা শুরু থেকে দেখা যায় না, তাহলে এই 2টো কেস হয়তো আমরা এতক্ষণে বন্ধই করে দিতাম। কোনো ব্যাপার না, দেরি হয়েছে কিন্তু পেয়ে যাব। তাহলে বংশী, 4টে প্রশ্নের জবাব চটপট দিয়ে দাও। প্রথম, তুমি কিডন্যাপারের সঙ্গে কি কি ইনফরমেশন শেয়ার করেছো আর সেই ইনফরমেশনগুলো তুমি কোত্থেকে পেয়েছো? দ্বিতীয়, তোমার এই ঘটনায় কতটা এবং কি ভূমিকা? তৃতীয়, রাকেশ গাট্টার কি হয়েছে? চতুর্থ, অলোক গাট্টা এই মুহূর্তে কোথায়? স্যার আমি এই উর্দির দিব্যি দিয়ে বলছি যে আমি এই কাণ্ডে একদম যুক্ত নই। আর আমার এই 2 পরিবারের সাথে সম্পর্ক আর এই পুলিশের সাথে সম্পর্ক আমাকে এনে সন্দেহের মুখোমুখি দাঁড় করিয়েছে। কিন্তু স্যার আমি সত্যি বলছি ব্যাপারটায় জড়িত নই। তাহলে কে বংশী? কে? যে সন্দেহটা আপনার সেটা আমারও আছে রাকেশকে নিয়ে, যে কেউ নিশ্চয়ই আছে যে পুলিশদের মতো করে ভাবে আর ফ্যামিলির খুব কাছের। এটা জানার জন্য আমি অনেক খোঁজ খবর করেছি, কিন্তু বার করতে পারিনি যে ও কে। কিন্তু স্যার কেউ আছে। স্যার, এই কনস্টেবল বংশী অলোকের কিডন্যাপিং এর দিনে ডিউটিতে ছিল, সমস্ত র্যানসাম কলের সময়ও ডিউটিতেই ছিল। ফোন রেকর্ড একদম ক্লিন স্যার। ভুলো না ও পুলিশ, যদি এটার সাথে যুক্ত থাকে তাহলে সব ফুটপ্রিন্টস একেবারে ক্লিন করে রেখে দেবে। নজর রাখো, ছেড়ে দিলে চলবে না, এই মুহূর্তে তো নয়। স্যার, কনস্টেবল পান্ডে, সিং আর খান এদের সবার ফোন রেকর্ড চেক করেছি, খোঁচর এই টিমের মধ্যে নেই স্যার। স্যার গুরবাতনগর, বারানগঞ্জ, মুলতানগড়, রাওয়ালবাগ আর রাজানগর এখানকার সমস্ত লজ
সমস্ত সাসপিশিয়াস জায়গা, আর সেই সমস্ত জায়গা আবারও স্ক্যান করেছি যেখান থেকে কিডন্যাপারে কল ট্রেস করা হয়েছিল, বাট না দেখতে গেলে দুটো কিডন্যাপিং এর মধ্যে 1 বছরের তফাৎ, কিন্তু আমার তবু মনে হচ্ছে কিডন্যাপাররা রাকেশ আর অলোককে কোথায় রেখেছে, যেখান থেকে কেউ কিছু জানতেই পারছে না। আর না অলোক না রাকেশ পালানোর চেষ্টাও করছে, আর যদি চেষ্টা করেও থাকে তাহলে সফল হচ্ছে না। কেউ কিচ্ছু দেখেনি, কিছু শোনেনি। যেখানে রাকেশের কেসটা পুরো মিডিয়া স্পটলাইটে ছিল, ওর ছবি কাগজে ছাপা হয়েছিল। অলোকের কেসটায় ওর ছবির পোস্টার দেওয়ালে আটকানো হয়। কিডন্যাপাররা এই দুজনকে এত দীর্ঘ সময় কি করে আটকে রেখে দিয়েছে যে কেউ কিছু দেখেনি, কিছু শোনেনি? এটা হতেই পারে না যে কিডন্যাপাররা এতটা চালাক, এত চালাক যে আমাদের প্রত্যেক কটা পদক্ষেপ ওরা বুঝে যাচ্ছে, আর আমরা একটা পাও ফেলতে পারছি না। অস্বস্তির জায়গায় একটা অদ্ভুত ভয় ওদের উপর চেপে বসছিল যে মুক্তিপণের জন্য ওরা আর কল করছে না কেন, ডেলিভারির জায়গা কেন ওরা বলছে না। অলোকের পরিবার এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে, ঠিক একই পরিস্থিতির মধ্যে দিয়ে রাকেশের পরিবারও কাটিয়েছিল। আমরা আমাদের কনস্টেবল বংশের ব্যাপারেও বেশি কিছু জানিয়ে উঠতে পারিনি, কিন্তু আমরা ওর ওপর থেকেও নজর সরাইনি। আমরা তখন ব্যর্থতার মধ্যেই কাটাচ্ছিলাম, কিন্তু তবুও আমরা আশার আলো দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। হয়তো এই কিডন্যাপিং কেসটার সমাধান পাবো। কি অবস্থা? মনে হয় প্ল্যান চেঞ্জ করেছে ওরা। এই সমস্ত মুখ নতুন, জানি না পুলিশ না গিয়েরা। তাহলে এখন চান্স নেব। হতে পারে আমরা একটু বেশি সন্দেহ করছি, পুলিশরা হয়তো বেরিয়ে গেছে ওখান থেকে, আর আমাদের মনে হচ্ছে যে ওরা ওখানেই আছে। তাহলে এখন কি করি? চান্স নেওয়া যাক। ঠিক আছে, একটা চান্স নেওয়াই যাক। হ্যালো হ্যালো, আরও কিছু ফোন কলস, মুক্তিপণের ডেলিভারির জন্য আলাদা আলাদা লোকেশন। একদম। তবু আমরা কিন্তু কিছু করতে পারছিলাম না। ওরা সুজিতকে 4টে আলাদা আলাদা লোকেশন ডেকে পাঠিয়েছিল, আর সবই জনবহুল জায়গা, যাতে ওকে স্পট করে আমরা ধরতে না পারি। টেকনিক্যাল সার্ভিলিয়েন্সও সাকসেসফুল হলো না। কিডন্যাপার্সদের সিম কার্ডের দিকে একটাও লিড ছিল না। ছিল না, একটাও লিড ছিল না। সব ফ্রড ইনফো দিয়ে কেনা, অন্য অন্য জায়গা থেকে। আর তখন অলোকের কিডন্যাপিংটা অলরেডি 2 মাস কেটে গেছে, আর আমাদের সকলের ফ্রাস্ট্রেশন সীমা ছাড়িয়ে যাচ্ছে। স্যার, এই কিডন্যাপার সুজিতকে আলাদা আলাদা জায়গায় ডাকছে নিশ্চয়ই, কিন্তু মুক্তিপণ নিতে সামনে আসছে না। হয়তো ভিড়ের মধ্যে পুলিশের লোক আছে বলে মনে করছে, ভয় পেয়েছে খুব স্যার। আর বোধহয় একটু বেশি ফ্রাস্ট্রেট হয়ে গেছে। এত ভারী একটা অ্যামাউন্ট এত কাছাকাছি এসে গেছে, কিন্তু হাতে লাগলো না। দশরথ গাট্টার সুজিত গাট্টার কোনো কমন শত্রু নেই, শুধু একজন কমন আত্মীয় বংশী, যাকে আমরা সাইডে রেখেছি। দুটো ব্যাপারে একটা ব্যাপার আরো কমন, দুজনের কাছে টাকা প্রচুর, আর ওরা টাকা দেওয়ার জন্য প্রস্তুত। আর কিডন্যাপাররা ওদের থেকে মোটা টাকা চেয়েছে। সহজ কথা, তার মানে হলো কিডন্যাপারদের টাকার সত্যিই খুব প্রয়োজন। ওরা একটা মোটা টাকার কেসে ফেঁসেছে, কিন্তু সেটা ফেরত দেওয়ার মতো টাকা ওদের কাছে নেই। বা হয়তো লোন, কোনো বড় লোন নিয়েছে হয়তো কোথাও। স্যার, একজন মহাজন হয়তো আশেপাশেই থাকে, হয়তো রিলেটিভ নয়, হয়তো আমাদের সাসপেক্টের মধ্যে কেউ নয়, এমন কেউ যাকে আমরা সন্দেহের তালিকায় রাখিনি। গুরবতনগর আর বরণগঞ্জ দুটোই বড় গ্রাম। যদি আরও একটু ভালো করে খোঁজখবর নিই, তাহলে হতে পারে যে এমন কেউ আমাদের সামনে আসবে যে ধারে ডুবে আছে আর যে এই দুটোর সাথেই কানেক্টেড। আর তখনই আমরা এই কেসে হয়তো নতুন কোনো অ্যাঙ্গেল পাব। আমরা অন্ধকারের মধ্যে চোখ বন্ধ করে এগিয়ে চলেছিলাম। আমরা দুটো গ্রামেরই সমস্ত লোকের খোঁজ নিয়েছিলাম। আমরা যেটা করছিলাম সেটা পাগলামি ছাড়া আর কিছু নয়, কিন্তু এই পাগলামি থেকেই এই কেসটা একটা দিশা পেল। এই পুরো ব্যাপারটা থেকে একটা সত্যি আমাদের সামনে এসে পড়ল যে যদি সুজিত প্রথমবারই আমাদের সবটা বলে দিত, তাহলে আমরা অনেক কিছু আগে থেকেই জানতে পারতাম।
এই রইলো হুকুমের এক্কা, এগুলো সব আমার। আর এটা আমার। ভাই অলোক, আমি একটু বাইরে যাচ্ছি, কিছু ভালো করে বানিয়ে খাওয়া না আজ। চল ঠিক আছে, আমি কিছু বানিয়ে রাখবো। এবার এটা জিজ্ঞেস করিস না যে কি বানাবো। চল ঠিক আছে, বাই বাই। বাই। ম্যাডাম, গেম তো এখানেই শেষ হয়ে গেল, আবার আমার এক্কা। এটা কি করে হয়? আমি খেলার খেলবো জন্য না খেলবো ব্রেন চাই, যাও। যেটা তোর কাছে নেই, বুঝলি? একটা কাজ কর, তুই মেনে নে যে তুই আমার কাছে হেরে গেছিস, বুঝলি? আচ্ছা, দেখছি। রাকেশ, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.